আজকে আমরা পর্যায় সারণীর এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট এবং উচ্চ মাধ্যমিকের জন্য তো বটেই। সেই বিষয়টা হলো ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বা একে আবার ইলেকট্রন গ্রহণ এনথালপিও বলা হয়। ইলেকট্রন গ্রহণ এনথালপি, আর এটাকে সংক্ষেপে ইএ দিয়ে প্রকাশ করা হয়। ফলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইএ টার্মটা ব্যবহার করব, ইলেকট্রন অ্যাফিনিটি। আর এর সংজ্ঞা হিসাবে আমরা সংজ্ঞাটা বেশ বড়, ফলে সংজ্ঞাটা মুখস্থ করা দরকার নেই, কিন্তু বুঝে নিবে সংজ্ঞাটা কি বলতে চাইছে। যখন কোনো একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় থাকে, সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, বিচ্ছিন্নভাবে থাকে, তখন তার সর্ববহিস্থ কক্ষে অতিরিক্ত একটি ইলেকট্রন প্রবেশ করাতে যে পরিমাণ শক্তি নির্গত হয় সেটাকে বলা হয় তার ইলেকট্রন আসক্তি। কোনো একটা পরমাণু যখন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, সর্বনিম্ন শক্তি স্তরে থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, তখন তার সর্ববহিস্থ কক্ষে একটি অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করালে বা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করিয়ে একক নেগেটিভ আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেটাকে বলা হয় তার ইলেকট্রন আসক্তি। আর এই শক্তিটাকে আমরা ডেল এইচের আকারে প্রকাশ করি। সুতরাং সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, যখন কোনো মৌল সর্বনিম্ন শক্তি স্তরে থাকবে, পারমাণবিক অবস্থায় থাকবে, বিচ্ছিন্ন অবস্থায় থাকবে, গ্যাসীয় অবস্থায় থাকবে, এই অবস্থায় তার সর্ববহিস্থ কক্ষে একটি অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করিয়ে তাকে একক নেগেটিভ আয়নে পরিণত করার জন্য যে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। সবসময় যে শক্তি উৎপন্ন, এটা ঠিক কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে শক্তি কিন্তু উৎপন্ন হওয়ার পরিবর্তে শক্তি শোষিত হয়। সুতরাং যখন শক্তি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হলে আমরা সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তিকে আমরা বলবো নেগেটিভ শক্তি, আর এটাকে আমরা ডেল এইচের আকারে যখন প্রকাশ করব তো নেগেটিভ মান দিয়ে প্রকাশ করব। আর শক্তি শোষিত হলে সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মানটা পজিটিভ হবে, এবং সে ডেল এইচের আকারে যখন প্রকাশ করব তখন তার পজিটিভ মানটাকে আমরা প্রকাশ করব। ফলে ইলেকট্রন আসক্তির মান, শক্তি যদি উৎপন্ন হয় তাহলে সেটাকে ডেল এইচের মানটা নেগেটিভ হবে, আর শক্তি যদি শোষিত হয় তাহলে ডেল এইচের মানটা পজিটিভ হবে। ইলেকট্রন আসক্তির মান মনে রাখবে যে আমরা যে আয়নায়ন এনথালপি পড়েছ তো, আয়নায়ন এনথালপি মনে আছে নিশ্চয়ই। একটা পজিটিভ আয়নে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তি দরকার হয়, এই আয়নায়ন এনথালপি, একটা মৌলের আয়নায়ন এনথালপির মান যা হবে ইলেকট্রন আসক্তির মানও তাই হবে, কিন্তু চিহ্নটা শুধু বিপরীত হবে। ইলেকট্রন আসক্তি ফলে কোনো মৌলের আয়নায়ন এনথালপির মান যদি 5 ইলেকট্রন ভোল্ট হয় তাহলে সেক্ষেত্রে তার ইলেকট্রন আসক্তির মান হবে -5 ইলেকট্রন ভোল্ট। ফলে একটা মৌলের আয়নায়ন এনথালপির মান যা হয় ইলেকট্রন আসক্তির মানও তাই হয়, শুধু চিহ্নটা চেঞ্জ হবে। একটা মৌলের একটা অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করার ফলে ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়, ফলে দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন প্রয়োগ করতে গেলে সেক্ষেত্রে কিন্তু শক্তি শোষিত। সে কারণে কোনো একটা মৌলের সেকেন্ড, থার্ড ইত্যাদি ইলেকট্রন আসক্তির মান সবসময় কী হয়, ডেল এইচের মানটা পজিটিভ হয়। অর্থাৎ এই সমস্ত ঘটনাগুলো হলো তাপ শোষক প্রক্রিয়া। ইলেকট্রন আসক্তির মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। একটা মৌলের বাইরের কক্ষে ইলেকট্রন প্রবেশ করাতে গেলে সেই ইলেকট্রনটা সহজে গ্রহণ করতেও পারে, নাও করতে পারে, অর্থাৎ নবাগত ইলেকট্রনটার প্রতি ওই পরমাণুটার আসক্তি থাকতে পারে, নাও থাকতে পারে। সে কারণে ইলেকট্রন আসক্তি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। ইলেকট্রন আসক্তি নিয়ন্ত্রণকারী বিষয়। বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে।
যেমন 1 নাম্বার কেন্দ্রের চার্জ। কেন্দ্রের চার্জ যত বেশি হবে ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে। কেন বলো তো? একটা পরমাণু নিউক্লিয়াসের চার্জ যত বেশি হবে ইলেকট্রন আসক্তি তত বেশি হবে, কারণ নবাগত ইলেকট্রনকে কেন্দ্রের চার্জ অধিক দৃঢ়ভাবে ধরে রাখার চেষ্টা করে। সুতরাং কোন মৌলের কেন্দ্রের চার্জ যত বাড়বে ইলেকট্রন আসক্তির মান তত বাড়বে। আবার পরমাণুর আকারের উপরও নির্ভর করে। আকার কী হবে? আকার যত বড় হবে ইলেকট্রন আসক্তির মান কিন্তু তত কম হবে। কেন কম হবে? কারণ একটা পরমাণুর আকার যত বড় হবে তো বহিস্থ ইলেকট্রনের প্রতি কেন্দ্রের আকর্ষণ তত হ্রাস পায়, অথবা নবাগত ইলেকট্রনকে মৌলটি বা পরমাণু দৃঢ়ভাবে ধরে রাখার কম চেষ্টা করে। সুতরাং পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন মৌলের ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। আবার ভেদন ক্ষমতার উপর নির্ভর করে। ভেদন ক্ষমতা বৃদ্ধির সঙ্গে বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আর ভেদন ক্ষমতার ক্রম হলো এস অরবিটালের বেশি, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। সুতরাং নবাগত ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে এস অরবিটালে যদি প্রবেশ করে তাহলে কি হবে বলো তো? তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হবে। আর যদি নবাগত ইলেকট্রন এফ অরবিটালে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কম হবে। সুতরাং ভেদন ক্ষমতার উপরও ইলেকট্রন আসক্তি নির্ভর করে। একটা নবাগত ইলেকট্রন কোন অরবিটালে প্রবেশ করলো? এস অরবিটালে না ডি অরবিটালে, এফ অরবিটালে? যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ হবে। আর যদি এফ অরবিটালে প্রবেশ করে তাহলে ইলেকট্রন আসক্তির মান কিন্তু কম হবে। আবার ইলেকট্রন আসক্তি মান আর একটা বিষয়ের উপর নির্ভর করে, ইলেকট্রন বিন্যাসের উপর। ইলেকট্রন বিন্যাসের ধারণা তোমাদের আছে নিশ্চয়ই। আমরা অর্ধপূর্ণ পরিপূর্ণ সজ্জা দেখেছি। সেক্ষেত্রে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ সজ্জা অধিক স্থিতিশীল। ফলে অধিক স্থিতিশীল ইলেকট্রন সজ্জায় অতিরিক্ত একটা ইলেকট্রন প্রবেশ করলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান কম হবে। কাজেই অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন সজ্জায় ইলেকট্রন আসক্তি কম হয়। কেন কম হয়? কারণ স্থিতিশীল ইলেকট্রন সজ্জা নষ্ট হয়। যেমন আমরা যদি বলি নাইট্রোজেন 1s2 2s2 2p3, পিতে অর্ধপূর্ণ ইলেকট্রন আছে। এক্ষেত্রে নাইট্রোজেনের কিন্তু ইলেকট্রন আসক্তির মান খুব কম হয়। আমরা যদি দেখি অর্ধপূর্ণ পরিপূর্ণ নয়, আবার একটা কেস হতে পারে নবাগত ইলেকট্রন গ্রহণ করলে
গ্রহণ করার পর যদি অর্ধপূর্ণ পরিপূর্ণ সজ্জা লাভ করে, অর্ধপূর্ণ পরিপূর্ণ সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তি কিন্তু বেশি হবে। যেমন আমরা যদি সিএলের ক্ষেত্রে দেখি, সিএল 17 1s2 2s2 2p6 3s2 3p5, একটা ইলেকট্রন গ্রহণ করার ফলে সেক্ষেত্রে 3s2 3p6 নিষ্ক্রিয় কাঠামো লাভ করবে, নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস। সেক্ষেত্রে কিন্তু কী হবে, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি হবে। কাজে আমরা দেখলাম যে ইলেকট্রন আসক্তির মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। যেমন কেন্দ্রের চার্জ যত বাড়বে ইলেকট্রন আসক্তির মান তত বাড়বে, আবার পরমাণুর আকার যত বাড়বে ইলেকট্রন আসক্তির মান তত হ্রাস পায়। ভেদন ক্ষমতা যার যত বেশি ইলেকট্রন আসক্তির মান তত বেশি হবে, অর্থাৎ ভেদন ক্ষমতা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়। সুস্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ পরিপূর্ণের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান কম হয়। আবার নবাগত ইলেকট্রন গ্রহণ করার ফলে যদি স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, তবে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হয়। ইলেকট্রন আসক্তির একক। ইলেকট্রন আসক্তির মনে রাখবে এটা একটা এক ধরনের শক্তি বলে, ইলেকট্রন আসক্তির একক হলে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, বা আমরা কিলো জুল পার মল দিয়েও প্রকাশ করি, বা কিলো ক্যালোরি পার মল ইত্যাদি, এই এককগুলো দিয়ে ইলেকট্রন আসক্তির একক প্রকাশ করা হয়। মনে রাখবে দ্বিতীয় তৃতীয় ইলেকট্রন আসক্তির মান, যেমন সেকেন্ড থার্ড ইলেকট্রন আসক্তির মান কিন্তু পজিটিভ হয়, এদের ক্ষেত্রে ডেলএইচের মানটা পজিটিভ হয়। যেমন আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে দেখি, অক্সিজেন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে ও মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে ডেলএইচের মানটা নেগেটিভ হয়, ডেলএইচ নেগেটিভ। কিন্তু ও মাইনাস যখন আরেকটি ইলেকট্রন গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন 2 মাইনাস যখন তৈরি হয় তখন ডেলএইচের মানটাই কিন্তু পজিটিভ হয়। ফলে সেকেন্ড থার্ড আইপির মানটা সবসময় পজিটিভ হয়, কারণ এক্ষেত্রে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বৃদ্ধি পায়, বিকর্ষণ বৃদ্ধি পায়, ফলে নবাগত ইলেকট্রনটাকে এরা গ্রহণ করতে চায় না। ফলে ইলেকট্রন বিকর্ষণ বৃদ্ধি পাওয়ার ফলে সেকেন্ড থার্ড আইপ যে ইলেকট্রন আসক্তির মান সবসময় পজিটিভ হয়। আমরা যদি পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তির মান একটা পর্যায়গত ধর্ম, এবং পর্যায় সারণীতে ইলেকট্রন আসক্তির মান একই পর্যায় বরাবর বাদিক থেকে ডান দিকে বা একই শ্রেণী বরাবর উপর থেকে নিচে নামলে কি হবে, আন্দাজ হচ্ছে যে পর্যায় সারণীতে কিভাবে ইলেকট্রন আসক্তির মানটার পরিবর্তন ঘটবে। আমরা একই পর্যায় বরাবর যদি ভাবি, পর্যায় বরাবর একই পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে, বাম দিক থেকে যদি ডান দিকে অগ্রসর হওয়া যায়, তাহলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, এবং বৃদ্ধি পেতে পেতে 17 নম্বর গ্রুপে গিয়ে সর্বোচ্চ হয়। আবার একই শ্রেণী বরাবর যদি দেখি, এর কারণ হলো, আমরা যদি কারণটা দেখি, কারণ বাদিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, আকার হ্রাস পায়, সেই সঙ্গে কিন্তু কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়। আর এই দুটো কারণে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পেতে পেতে 17 হ্যালোজেন যে পরিবার আছে সেখানে গিয়ে সর্বোচ্চ হয়। আমরা যদি শ্রেণী বরাবর দেখি, শ্রেণী বরাবর, তাহলে সেক্ষেত্রে কিন্তু উপর থেকে নিচে সেক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়, কারণ আকার বৃদ্ধি। মনে রাখবে উপর থেকে নিচে নামলে নতুন নতুন অরবিটালের নতুন কক্ষের সৃষ্টি হয়, ফলে আকারের বৃদ্ধি ঘটে, সেই সঙ্গে আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর এই দুটোর সম্মিলিত প্রভাব
এই দুটো সম্মিলিত প্রভাব কেন্দ্রের বর্ধিত আধানকে প্রশমিত করে, আধানকে অতিক্রম করে। সুতরাং পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামি তাহলে ইলেকট্রন আসক্তির মান হ্রাস পায়। কিন্তু বিশেষ কয়েকটা জায়গা আছে যেখানে তাদের পর্যায়গত বা শ্রেণীগত কিছু ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রমগুলো খুব ভালো করে মনে রাখবে। পরীক্ষায় ব্যতিক্রমগুলো সাধারণত পরীক্ষায় আমরা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় ব্যতিক্রমগুলো থেকেই কিন্তু কোশ্চিনগুলো আসে, ফলে ব্যতিক্রম মনে রাখবে। যেমন আমাদের এখানে আছে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। এক্ষেত্রে মনে রাখবে যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান কিন্তু বোরনের থেকেও কম হবে। খুব ভালো করে এই জায়গাটা মনে রাখবে। সেই সঙ্গে মনে রাখবে যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, ক্লোরিন। এক্ষেত্রে ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান কিন্তু সিলিকনের চেয়ে কম হয়। ফলে এই ব্যতিক্রম খুব ভালো করে মনে রাখবে যে এই ব্যতিক্রমগুলো আমরা দেখি। আমরা যদি শ্রেণী বরাবর দেখি তাহলে 4 জোড়ার ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম আছে। যেমন বোরনের ইলেকট্রন আসক্তির মান অ্যালুমিনিয়াম অপেক্ষা কম হয়, যেমন নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান ফসফরাস অপেক্ষা কম হয়, অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান সালফার অপেক্ষা কম হয়, ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন অপেক্ষা কম হয়। ফলে এই 4 জোড়া মৌলের ক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম লক্ষ্য করে। আমরা এই ব্যতিক্রমটা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করব যে বিশেষ বিশেষ জায়গায় কিন্তু ব্যতিক্রম ঘটে। আমরা ইলেকট্রন আসক্তির কিছু পর্যায় সারণীতে কিছু একটা জায়গা যেমন ক্ষার ধাতু বলতে হবে যে ক্ষার ধাতুগুলোর ইলেকট্রন আসক্তির মান কীরকম হওয়া উচিত। আমরা দেখব ক্ষার ধাতুগুলোর ইলেকট্রন আসক্তি কিন্তু খুব কম হয়। কেন হয় বলো তো? কারণ একটি ইলেকট্রন বর্জনে এরা কি করে? নিষ্ক্রিয় কাঠামো লাভ করে, নিষ্ক্রিয় ইলেকট্রন বিন্যাস লাভ করে। সে কারণে এদের ইলেকট্রন আসক্তির মান কিন্তু খুব কম হয়। আবার দেখবে যে ক্ষার ধাতুর নিষ্ক্রিয় মৌলগুলোর কথা যদি বিবেচনা করা হয়, নিষ্ক্রিয় মৌলগুলোর ইলেকট্রন আসক্তি, এদের ইলেকট্রন আসক্তি কিন্তু পজিটিভ হয়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি তো নেই, ফলে এদেরকে ইলেকট্রন আসক্তির মান পজিটিভ হয়। কারণ কি বলতো? কারণ এদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট হয়, এবং নবাগত ইলেকট্রনটি উচ্চ শক্তি স্তরে স্থান পায়। আর এই প্রক্রিয়া প্রচুর শক্তির শোষণ ঘটে, ফলে সে কারণে এদের ইলেকট্রন আসক্তির মানটা কিন্তু পজিটিভ হয়, কারণ এই প্রক্রিয়াটাতে শক্তির শোষণ ঘটে। সুতরাং ক্ষার ধাতুগুলোর খুব কম হয়, কারণ একটি ইলেকট্রন বর্জনে তারা নিষ্ক্রিয় কাঠামো লাভ করে। আবার নিষ্ক্রিয় মৌলগুলো ইলেকট্রন আসক্তি ধনাত্মক হয়, কারণ এদের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস নষ্ট হয়, আর নবাগত ইলেকট্রনটা উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। আমরা যদি হ্যালোজেনগুলোর কথা দেখি, হ্যালোজেন মৌলের ইলেকট্রন আসক্তি এদের খুব বেশি হয়। কেন বলো তো? কারণ হ্যালোজেনগুলোর একটি ইলেকট্রন গ্রহণে, হ্যালোজেনগুলোর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন গ্রহণ করলে তাদের অষ্টক পূর্ণ হবে, নিষ্ক্রিয় কাঠামো পাবে। ফলে হ্যালোজেনের একটি ইলেকট্রন গ্রহণে তারা কি করে? স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ হয়। সে কারণে হ্যালোজেনগুলোর খুব বেশি হয়। তো হ্যালোজেনগুলোর মধ্যে সর্বোচ্চ যতগুলো মৌল পৃথিবীতে আছে, সর্বোচ্চ ইলেকট্রন আসক্তিযুক্ত মৌল হলো Cl। কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, মনে রাখবে হ্যালোজেন পরিবারে ব্যতিক্রম আছে, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এক্ষেত্রে ক্লোরিনের কিন্তু ইলেকট্রন আসক্তির মান সর্বোচ্চ। ফলে এই ব্যতিক্রমটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। ফলে হ্যালোজেনগুলোর যদি আমরা সিরিজটা সাজাই
তাহলে এদের ইলেকট্রন আসক্তির যে সিরিজটা হবে সেই সিরিজটা হবে ক্লোরিনের সবথেকে বেশি, তারপরে ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এই সিরিজটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা কিছু কিছু মৌল দেখব, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, এদের ইলেকট্রন আসক্তির মান কিন্তু পজিটিভ হয়। কেন বলো তো? কারণ বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এদের পরিপূর্ণ সজ্জা, পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস নষ্ট হয়। ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পাবো আমরা। আর নাইট্রোজেনের ক্ষেত্রে অর্ধপূর্ণ ইলেকট্রন সজ্জা নষ্ট হয়। ফলে এই জন্য এরা ইলেকট্রনের প্রতি আসক্তি দেখায় না, এবং এই সমস্ত কারণের জন্য এদের ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক। আমরা যদি নাইট্রোজেন, বেরিলিয়ামের ক্ষেত্রে দেখি, বেরিলিয়ামের 1s2 2s2 একদম ভর্তি সজ্জা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি দেখি 1s2 2s2 2p6 3s2। ফলে এদের পরিপূর্ণ ইলেকট্রন সজ্জার জন্য কিন্তু ইলেকট্রন আসক্তির মানটা ধনাত্মক হয়। আমরা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যদি দেখি যে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি অক্সিজেনের সালফারের থেকে কম হয়, ইলেকট্রন আসক্তি সালফারের থেকে কম হয়। কারণ অক্সিজেনের ক্ষেত্রে 2p আকারে ছোট, 2pতে ইলেকট্রনটা প্রবেশ করে, অক্সিজেনের ক্ষেত্রে 2pতে ইলেকট্রন প্রবেশ করে, এবং এটা আকারে খুব ছোট, আকারে ছোট হয়, ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়। বুঝতে পেরেছো তো যে অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান সালফারের থেকে কম হয় কেন? কারণ অক্সিজেনের নবাগত ইলেকট্রনটি 2pতে প্রবেশ করে, 2pতে, যেখানে ইলেকট্রন বিকর্ষণ খুব বেশি হয়, এদের ইলেকট্রন আসক্তির মান খুব কম হয়। আবার সালফারের ক্ষেত্রে ইলেকট্রনটি 3pতে প্রবেশ করে, এটা আকারে বড়, ফলে এক্ষেত্রে কিন্তু ইলেকট্রন বিকর্ষণ কম হয়, এবং ইলেকট্রন বিকর্ষণ কম হওয়ার ফলে এক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতা আর একটা পর্যায়গত ধর্ম, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তড়িৎ ঋণাত্মকতা, ইংরেজিতে ইলেকট্রোনেগেটিভিটি বলা হয়, সংক্ষেপে আমরা একে EN দিয়ে প্রকাশ করব। তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা, মনে করো দুটো মৌল X আর Y সমযোজী এক বন্ধনে আবদ্ধ। এই দুটো মৌলের এই যে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন নিজেদের দিকে আকর্ষণ করতে চায় তারা, আর এই আকর্ষণ করার ক্ষমতাটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। সুতরাং তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো ইলেকট্রন জোড়কে কোনো মৌলের নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা হলো তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতার মান বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। সুতরাং নিয়ন্ত্রণকারী বিষয় তো তড়িৎ ঋণাত্মকতা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন কেন্দ্রের চার্জ বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বৃদ্ধি পায়। কেন্দ্রের চার্জ যত বৃদ্ধি হবে, বন্ধনে ইলেকট্রন জোড় তত নিউক্লিয়াসের দিকে আকৃষ্ট হবে, এবং তার তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে, আকার বৃদ্ধি পেলে সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পাবে। কারণ আকার যত বৃদ্ধি পাবে, বন্ধনে ইলেকট্রন জোড় নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়তে থাকবে, আর দূরত্ব বৃদ্ধি পেলে আকর্ষণ হ্রাস পাবে। সুতরাং নিয়ন্ত্রকের বিভিন্ন বিষয়ের কথা যদি আমরা বিবেচনা করি, কেন্দ্রের চার্জ যত বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তির মান তত বৃদ্ধি পাবে। আবার পরমাণুর আকার যত বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তির মান তত হ্রাস পায়। আমরা আরও অন্যান্য বিষয়ের কথা যদি বিবেচনা করি, যেমন ইলেকট্রন আসক্তির মান, কোনো মৌলের ইলেকট্রন আসক্তি যত বেশি হবে, একটা মৌলের ইলেকট্রন আসক্তির মান যত বেশি হয়, তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি হবে। ফলে ইলেকট্রন আসক্তির মান বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আমরা জারণ অবস্থার উপরও তড়িৎ ঋণাত্মকতা নির্ভর করে। জারণ অবস্থা বৃদ্ধির সঙ্গে
জারণ অবস্থা বৃদ্ধির সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। যেমন Fe+2 এ তড়িৎ ঋণাত্মকতা Fe+3 অপেক্ষা কম হবে। সুতরাং জারণ অবস্থা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। আবার আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সংকরায়নের উপর। সংকরায়ন, মনে রাখবে সংকরায়নে এসের শতকরা হার যত বৃদ্ধি পাবে, শতকরা হার যত বৃদ্ধি পাবে তড়িৎ ঋণাত্মকতার মান তত বৃদ্ধি পায়। আমরা মনে রাখবে সংকরায়ন বিভিন্ন ধরনের হয়। যেমন সংকরায়ন এসপি হলে এসের পার্সেন্টেজ হয় 50%। আবার যদি SP2 হয় তাহলে সেক্ষেত্রে এসের পার্সেন্টেজ হয় 33.3, আর SP3 হলে এসের পার্সেন্টেজ হয় 25%। সুতরাং এসের পার্সেন্টেজ যত বৃদ্ধি পাবে তত তড়িৎ ঋণাত্মকতা কিন্তু বৃদ্ধি পাবে। সংকরায়নে আমরা বিভিন্ন সময় এই ঘটনাগুলো দেখব। পর্যায় সারণীতে যদি তড়িৎ ঋণাত্মকতার আমরা পর্যায়ক্রমিক পরিবর্তন বিবেচনা করি তাহলে আমরা দেখব একই পর্যায় বরাবর, যদি পর্যায় বরাবর বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। কারণ বৃদ্ধি পাওয়ার কারণ হলো তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, কারণ আকার হ্রাস পায়। আমরা এই কারণগুলো জানি। কেন্দ্রে চার্জ বৃদ্ধি পায়। আর এই দুটো কারণের জন্য বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। আমরা যদি শ্রেণী বরাবর দেখি, শ্রেণী বরাবর উপর থেকে নিচে যদি নামা যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানটা হ্রাস পায়। হ্রাস পাওয়ার কারণ আকার বৃদ্ধি পায়, আকার ও আবরণী ক্ষমতার বৃদ্ধি, আবরণী ক্ষমতার বৃদ্ধি ঘটে। আর এই বৃদ্ধিটা কেন্দ্রের চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে। সুতরাং পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, কারণ আকার হ্রাস পায়, কেন্দ্রের চার্জ বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতার মান হ্রাস পায়, কারণ উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার এবং আবরণী ক্ষমতার সম্মিলিত প্রভাব কেন্দ্রে চার্জ বৃদ্ধিজনিত প্রভাবকে অতিক্রম করে। বিভিন্ন মৌলের তড়িৎ ঋণাত্মকতার মধ্যে মনে রাখবে যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা হলো সর্বোচ্চ। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ এবং এর মান পাউলি স্কেলে প্রায় 4। মনে রাখবে এরকম অনেক সময় এটা দরকার হয়। এই দিক থেকে এদিকে বৃদ্ধি পায়, কিন্তু এই দিক থেকে অনেক সময় এটা কাজে লাগবে। মনে রাখবে এটা এক্ষেত্রে সামান্য এর বেশি হবে এই পজিশনে, আর এই পজিশনের তড়িৎ ঋণাত্মকতা সামান্য কম হয়। অনেক সময় সিরিজের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা গণ্ডগোল হয়েই থাকে। সুতরাং মনে রাখবে এরকম কৌণিক অবস্থানে এটার একটু কম হবে আর এই জায়গাটার একটু বেশি হবে। আমরা যে দুটো কারণ পড়লাম, শুধু ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনের প্রতি টান, আর তড়িৎ ঋণাত্মকতা, সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। এই দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে, আমরা একটু পার্থক্যগুলো দেখে নিব। যেমন ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রন আসক্তি মনে রাখবে এটা একটা বিচ্ছিন্ন পরমাণু ধর্ম, আর তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু ধর্ম। আমরা 2 নম্বর পার্থক্য যদি দেখি, এর ইলেকট্রন আসক্তির একটা নির্দিষ্ট একক বর্তমান, কিলো জুল পার মল, কিলো ক্যালোরি পার মল, কিন্তু তড়িৎ ঋণাত্মকতার কোনো নির্দিষ্ট একক নেই। সুতরাং তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে কিছু পার্থক্য আছে।
আমরা যেমন দুটো পার্থক্য দেখলাম, বিচ্ছিন্ন পরমাণু ধর্ম, এটা সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু ধর্ম, এটা নির্দিষ্ট একক বর্তমান, আর তড়িৎ ঋণাত্মকতার কোনো নির্দিষ্ট একক নেই। অক্সাইড, বিভিন্ন মৌল যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় তখন উৎপন্ন যৌগগুলোকে অক্সাইড বলা হয়। আর অক্সাইডের বিভিন্ন ধর্ম হলো পর্যায়গত ধর্ম। আমরা এই ধর্মগুলো পর্যায় সারণীতে যদি দেখি তাহলে দেখব অক্সাইডগুলোর বিভিন্ন ধর্ম, যেমন আম্লিক ধর্ম। অক্সাইডগুলোর আম্লিক ধর্ম বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায়, আর শ্রেণী বরাবর হ্রাস পায়। সুতরাং বিভিন্ন মৌল যে অক্সাইডগুলো তৈরি করে সেই অক্সাইডগুলোর আম্লিক ধর্ম বা তাদের সমযোজী ধর্ম, আম্লিক ধর্ম বা সমযোজী ধর্ম একই পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় আর উপর থেকে নিচে শ্রেণী বরাবর হ্রাস পায়। আমরা যদি দেখি যেমন লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, এরা বিভিন্ন যে অক্সাইডগুলো তৈরি করে, যেমন লিথিয়াম অক্সাইড, যেমন বেরিলিয়াম অক্সাইড, বোরন ট্রাই অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এই যে অক্সাইডগুলো তৈরি হলো, এই অক্সাইডগুলো যদি আমরা প্রকৃতিগুলো দেখি, এটা কিন্তু তীব্র ক্ষারীয়। এটা আমরা যদি দেখি তাহলে এটা উভধর্মী। সেক্ষেত্রে বোরন ট্রাইঅক্সাইড এটা মৃদু আম্লিক। ফলে এইভাবে এদের ভৌত ধর্মগুলো চেঞ্জ হচ্ছে, এটা আম্লিক আর এটা তীব্র আম্লিক। সুতরাং পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলগুলো যে অক্সাইডগুলো তৈরি করে সেই অক্সাইডগুলোর আম্লিক ধর্ম বৃদ্ধি পায় বা সমযোজী ধর্ম বৃদ্ধি পায়, আর উপর থেকে নিচে নামলে আম্লিক ধর্ম হ্রাস পাবে। আম্লিক ধর্ম যে দিকে আম্লিক ধর্ম বৃদ্ধি পায়, ক্ষারীয় ধর্ম সেই অনুযায়ী হ্রাস পাবে। ফলে বাঁ দিক থেকে ডান দিকে অগ্রসর হলে অক্সাইডগুলোর ক্ষার ধর্ম হ্রাস পাবে আর আম্লিক ধর্ম বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে নামলে আবার ক্ষারীয় ধর্ম বৃদ্ধি পাবে। মনে রাখবে, আমরা আরেকটা ধর্ম দেখব। সেক্ষেত্রে বিভিন্ন মৌলগুলোর যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ছোট ছোট ধর্ম, 1 নম্বর শ্রেণী থেকে 4 নম্বর শ্রেণী পর্যন্ত গলনাঙ্ক বাড়তে বাড়তে সর্বোচ্চ হবে, তারপর ধীরে ধীরে হ্রাস পায়। আমরা ঘনত্বের কথা যদি বলি, 1 থেকে ঘনত্ব 1 নম্বর শ্রেণী থেকে ঘনত্ব বাড়তে বাড়তে 3 থেকে 4 নম্বরে সর্বোচ্চ হবে, তারপর ঘনত্ব কমতে থাকে। তবে একটা জায়গায় ঘনত্বের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই কোশ্চেনটা বরাবরই দেখা যায় যে ঘনত্বের ক্ষেত্রে যে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম আছে, যদিও উপর থেকে নিচে ঘনত্ব বৃদ্ধি পায়, তারপরও মনে রাখবে একটা জায়গায় ব্যতিক্রম আছে, যেখানে পটাশিয়ামের ঘনত্ব কিন্তু সোডিয়ামের থেকে কম হয়। ফলে এই ব্যতিক্রমটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এই পটাশিয়ামের যে ঘনত্ব উপর থেকে নিচে ঘনত্ব বৃদ্ধি পায়, কিন্তু পটাশিয়ামের ঘনত্ব সোডিয়ামের চেয়ে কম হয়। ফলে সিরিজটা যদি আমরা সাজাই ঘনত্ব বৃদ্ধির, তাহলে সেক্ষেত্রে লিথিয়ামের সবথেকে কম, তারপরে পটাশিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এই ঘনত্বের হলো সিরিজটা কম্পিটিশন পরীক্ষায় কিন্তু এটা ইম্পর্টেন্ট। আমরা পর্যায় সারণীতে আরেকটা জায়গা আছে, যে জায়গাটা নিয়ে আমরা যদি হ্রস্ব পর্যায়ে, যে হ্রস্ব পর্যায়ে 2 নম্বর 3 নম্বর পর্যায় যদি আছে, সেই পর্যায়গুলোর কথা যদি দেখি, দেখো 2 নম্বর এবং 3 নম্বর, সেক্ষেত্রে আমরা দেখব 1, 2, 3, 4, এক্ষেত্রে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, এই যে আমরা কণাকণি মৌলগুলোর ক্ষেত্রে রাসায়নিক ধর্মে অনেক সাদৃশ্য দেখি। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম, বোরনের সাথে সিলিকনের রাসায়নিক ধর্মের অনেক সাদৃশ্য আমরা লক্ষ্য করি। এই সাদৃশ্যটার একটা নাম আছে এবং একে বলা হয় কৌণিক সম্পর্ক, ডায়াগোনাল রিলেশনশিপ, কৌণিক সম্পর্ক। এবং কৌণিক সম্পর্কের সংজ্ঞার আকারে আমরা বলতে পারি যে হ্রস্ব পর্যায়গুলো যে আছে, সেই হ্রস্ব পর্যায়গুলোর একটা কাল্পনিক বর্গক্ষেত্র। আমরা যদি একটা বর্গক্ষেত্র কল্পনা করে নিই, একটা কাল্পনিক বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, একটা হ্রস্ব পর্যায় কাল্পনিক বর্গক্ষেত্রের বিপরীত কৌণিক বিন্দুতে অবস্থিত দুটি মৌলের রাসায়নিক ধর্মের সাদৃশ্যকে বলা হয় কৌণিক সম্পর্ক। আবার বলছি, হ্রস্ব পর্যায় একটা কাল্পনিক বর্গক্ষেত্রের দুটো বিপরীত কৌণিক বিন্দুতে অবস্থিত দুটি মৌলের ধর্মের যে সাদৃশ্য, তাকে বলা হয় কৌণিক সম্পর্ক। সুতরাং কৌণিক সম্পর্কের সংজ্ঞা আমরা
হ্রস্ব পর্যায় এক একটি কাল্পনিক বর্গক্ষেত্রের বিপরীত কৌণিক বিন্দুতে অবস্থিত দুটি মৌলের ধর্মের সাদৃশ্যকে বলা হয় কৌণিক সম্পর্ক। তো এই ধরনের কৌণিক সম্পর্কের কারণ কি বলতো? কেন এই ধরনের বিপরীত এর কৌণিক বিন্দুতে থাকা মৌলগুলো রাসায়নিক ধর্মের সাদৃশ্য ঘটে? কারণ পর্যায় সারণীর যে যেমন তড়িৎ ঋণাত্মকতা, যেমন ইলেকট্রন আসক্তি, যেমন আয়নায়ন বিভব বা ইলেকট্রন যে এনথালপি, এই সমস্ত ধর্মের মান, ইলেকট্রন এনথালপি, এই সমস্ত ধর্মের মান ইত্যাদি ধর্মের গ্রুপগত ও পর্যায়গত পরিবর্তন বিপরীত হয়। আবার বলছি যে এই সমস্ত ধর্মগুলো যে আছে নিয়ন্ত্রণকারী, যে সমস্ত ধর্ম, কিছু ধর্মগুলো বাঁ দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পেলে উপর থেকে নিচে হ্রাস পায়, অর্থাৎ তাদের গ্রুপগত আর পর্যায়গত ধর্মের কিন্তু বিপরীত অভিমুখে ঘটে, এবং বিপরীত অভিমুখে ঘটার ফলে কৌণিক বিন্দুতে থাকা দুটি মৌলের ধর্মের কিন্তু সাদৃশ্য ঘটে। আবার বলছি যে কৌণিক সম্পর্কের কারণ হলো তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই সমস্ত ধর্ম যদি পর্যায় বরাবর বৃদ্ধি পেলে শ্রেণী বরাবর হ্রাস পায়, ফলে দুটো বর্গক্ষেত্রে কৌণিক বিন্দুতে, দুটো বিপরীত কৌণিক বিন্দুতে থাকা দুটো মৌলের ধর্মের অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায়। কিন্তু এই কৌণিক সম্পর্কটা আবার দীর্ঘ পর্যায় সারণীতে দেখা যায় না। ফলে দীর্ঘ পর্যায় সারণীতে কেন কৌণিক সম্পর্কের অস্তিত্ব নেই? দীর্ঘ পর্যায়ে কিন্তু কৌণিক সম্পর্কের অস্তিত্ব নেই, কৌণিক সম্পর্ক দেখা যায় না। কারণ কি? কারণ দীর্ঘ পর্যায় সারণীতে বেশ কিছু ধর্ম, অর্থাৎ কিছু ধর্ম, দীর্ঘ পর্যায়গুলোতে কিছু ধর্ম প্রতিনিধি মৌলের মতন, প্রতিনিধি মৌলের কিছু ধর্ম বলতে গ্রুপগত কিছু ধর্ম, আবার বলছি যে গ্রুপগত কিছু ধর্ম প্রতিনিধি মৌলের মতন হলেও, বা পর্যায়গত কিছু ধর্ম প্রতিনিধি মৌলের মতো কিন্তু গ্রুপগত ধর্ম আবার তাদের বিপরীত, গ্রুপগত ধর্ম আবার তাদের ঠিক বিপরীত হয়। আর এই কারণের জন্যই কিন্তু দীর্ঘ পর্যায়ে কৌণিক সম্পর্ক দেখা যায় না। সুতরাং দীর্ঘ পর্যায়ে কৌণিক সম্পর্ক না দেখতে পাওয়ার কারণ হলো যে কিছু কিছু ধর্ম, পর্যায়গত কিছু ধর্ম প্রতিনিধি মৌলগুলোর মতনই পরিবর্তিত হয়, কিন্তু কিছু কিছু গ্রুপগত ধর্ম আবার প্রতিনিধি মৌলগুলোর বিপরীত হয়। এজন্য দীর্ঘ পর্যায়ে কিন্তু কৌণিক সম্পর্ক দেখা যায় না। পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত আমরা পড়েছি, এবং পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান নিয়ে কিছু কথা বলি। যেমন হাইড্রোজেনকে প্রথম শ্রেণীর ক্ষার ধাতুগুলোর সঙ্গেও স্থান দেওয়া যায়, আবার 17 নম্বর গ্রুপে হ্যালোজেনগুলোর সাথেও হাইড্রোজেনকে অবস্থিত করা যায়। সুতরাং প্রথম শ্রেণীতে রাখার সপক্ষে বা সপ্তম শ্রেণী অর্থাৎ 17 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে আমরা দুই একটা যুক্তি দেওয়ার চেষ্টা করব। যেমন গ্রুপ 1 এর সপক্ষে যুক্তি, গ্রুপ 1 এর সপক্ষে যদি দেখি, গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে তাদের মতন হাইড্রোজেন বিজারক, গ্রুপ 1 এ যে মৌলগুলো আছে তাদের মতো হাইড্রোজেন বিজারক। গ্রুপ 1 এ যারা আছে তাদের যোজ্যতা 1, হাইড্রোজেনেরও যোজ্যতা 1। এবং গ্রুপ 1 এ যে ক্ষার ধাতুগুলো আছে এরা পজিটিভ আয়ন তৈরি করে, হাইড্রোজেনও পজিটিভ আয়ন গঠন করে। আবার গ্রুপ 1 এ যে মৌল ক্ষার ধাতুগুলো আছে
সেই ক্ষার ধাতুগুলোর যে এরা যে যৌগগুলো তৈরি করে, আয়নীয় যৌগ তৈরি করে এবং জলীয় দ্রবণে এদের হাইড্রাইডগুলো H+ আয়ন তৈরি করে, হাইড্রোজেনও H+ আয়ন তৈরি করে। সুতরাং প্রথম শ্রেণীতে যে ক্ষার ধাতুগুলো আছে তাদের সপক্ষে হাইড্রোজেনকে রাখার 1 নম্বর যুক্তি হলো প্রথম শ্রেণীতে যারা আছে তারা বিজারক, হাইড্রোজেনও বিজারক। আবার প্রথম শ্রেণীতে যারা আছে তাদের যোজ্যতাওয়ান, হাইড্রোজেনও যোজ্যতাওয়ান। প্রথম শ্রেণীতে যারা আছে তারা পজিটিভ আয়ন গঠন করে, হাইড্রোজেনও পজিটিভ আয়ন গঠন করে। প্রথম শ্রেণীতে যারা অর্থাৎ ক্ষার ধাতুগুলো এরা কি পার অক্সাইড গঠন করে, ক্ষার ধাতুর মতন হাইড্রোজেনও পার অক্সাইড গঠন করে। ফলে এই সমস্ত কারণ পার অক্সাইড গঠন করে, এই সমস্ত কারণের জন্য আমরা বলতে পারি প্রথম শ্রেণীতে হাইড্রোজেনকে রাখা যেতে পারে। আবার সপ্তম শ্রেণীর সপক্ষে যুক্তি আমরা যদি বলি গ্রুপ 17 এর সপক্ষে যুক্তি, আমরা সপ্তম শ্রেণীতে যারা আছে গ্যাস, হাইড্রোজেনও তাদের মতন গ্যাসীয়। সপ্তম শ্রেণীতে যারা আছে তাদের যোজ্যতা 1 হয়, হাইড্রোজেনেরও যোজ্যতা 1 হয়। সপ্তম শ্রেণীতে যারা আছে তারা দ্বিপরমাণু, হাইড্রোজেনও দ্বিপরমাণু। সপ্তম শ্রেণীতে যারা আছে তারা সমযোজী যৌগ গঠন করে, হাইড্রোজেনও সমযোজী যৌগ গঠন করে, সমযোজী যৌগ গঠন। সুতরাং পর্যায় সারণীতে যেমন প্রথম শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি আছে, 17 নম্বর শ্রেণীতে রাখার সপক্ষে যুক্তি আছে। ফলে হাইড্রোজেনের পর্যায় সারণীতে কোনো সুনির্দিষ্ট অবস্থান না হয় একে ভবঘুরে মৌল বা নটি এলিমেন্ট বা দুষ্ট মৌল বলা হয়।